এটাই ছিল তাদের কাছে সবচাইতে বড় জুজুবুরির ভয় দেখানোর তরিকা। তখনই জঙ্গি হাতিয়ার ব্যবহার করার চেষ্টা করেছে। বিএনপির মতো রাজনৈতিক দলের মহাসচিবকেও জঙ্গি তকমা থেকে ছাড়েনি। জামাতের মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের আমিরকেও জঙ্গি তৎপরতার অভিযোগে 2.5 বছর পর্যন্ত জেলে রেখেছে। এই মামলাটি সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হচ্ছে। এর মধ্যে একজন আসামি আমার কাছে আছে। আমি এই প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে করার চেষ্টা করব, যেন প্রয়োজনীয় ক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেশন করে দেখা হয় কার কি অভিযুক্ততা এখানে আছে। বাংলাদেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অভিযোগ রয়েছে আওয়ামী সরকারের বিরুদ্ধে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ ইজ বাংলাদেশ, মাই কান্ট্রি ইজ মাই কান্ট্রি, মাই কান্ট্রি ইজ ইউনিক ইন নেচার। আমরা দিস কান্ট্রি ইজ ইউনিক, উই লাভ দিস কান্ট্রি, উই বিলিভ ইন ইউনিটি উইথ ডাইভার্সিটি, উই বিলিভ ইন রিলিজিয়াস হারমোনি, উই বিলিভ ইন নন কমিউনাল অ্যাপ্রোচ। আমরা পাশাপাশি থাকি, এক টেবিলে থাকি, এক বাড়ির পাশে থাকি, এক প্লেটে ভাগাভাগি করে খাই, তাতে হিন্দু মুসলিমের কোনো পার্থক্য এখানে নাই। সো দিস ইজ হোয়াট ইজ বাংলাদেশ। এই ডাইভার্সিটিকে কেউ যদি আর্টিফিশিয়ালি অন্য কিছু বানাতে চায়, আই এম ড্যাম শিওর আজকে যেরকম আমরা প্রতিবাদ করেছি, আবার বানাতে চাইলে আবার আমরা এই প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার সাক্ষী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকলেও তিনি কখন সাক্ষী দিতে যাননি, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? তিনি যাননি, তিনি কোর্টে যেতে চাননি, কারণ 21শে আগস্টের যে গ্রেনেড হামলার মামলার রায় হয়েছে আপনারা দেখেছেন, হাইকোর্টে সকলেই খালাস পেয়ে গেছে। এর পিছনে কারণ কি? এক আন্দাজ, অনুমান, ফিকটিশিয়াস সায়েন্স ফিকশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল। এজ ইফ আপনি কোর্ট কাছারিতে বিচার করতে হবে তো সাবতের ভিত্তিতে, এভিডেন্সের ভিত্তিতে, আন্দাজ, অনুমান, কল্পকাহিনীর ভিত্তিতে নয়। ইউ মাস্ট প্রডিউস বিফোর দ্য কোর্ট ক্রেডিবল এবং রিলায়েবল এভিডেন্সেস টেস্টেড বাই ক্রস এক্সামিনেশন। তাহলে যদি কোর্টে এটা উপস্থাপন করতে না পেরে রেটরিক সাজা তো দিতে পারবেন না। ইউ মাস্ট, 21শে আগস্ট হয়েছে, ঘটনা হয়েছে, কিন্তু আপনি সাজা দিবেন কাকে? যাকে ইচ্ছা তাকে? ইউ মাস্ট আইডেন্টিফাই হু কমিটেড ক্রাইম, অনলি দেন ইউ ক্যান ইম্পোজ পানিশমেন্ট। এখন আমাদের কনসান্সে যদি এরকম হয় যে একটা ঘটনা ঘটেছে, যাকে ইচ্ছা তাকে বিচার করে সাজা দিয়ে দাও, দ্যাট উড বি মিসনোমার অফ দি কনসেপ্ট অফ ন্যায় বিচার। So what we expect everything should be tried with proper evidences. এখন যেমন ধরেন আপনার বিচার হচ্ছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, এই গণহত্যার বিচার হচ্ছে, কিংবা মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। I am giving them thanks. They have collected such a credible evidences from different sources, যে কে কার সাথে কি ফোনে কথা বলেছিলেন, কে কাকে কি চিঠি পাঠিয়েছেন, কে কাকে কি আদেশ দিয়েছেন, কিভাবে স্নাইপার ইউজ করার আদেশ আসলো, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করার আদেশ আসলো, কে সেই হেলিকপ্টার ব্যবহার করতে বললো, মিনিস্ট্রি অফ হোম আইজিপিকে কি বলেছেন, আইজিপি র্যাবকে কি বলেছেন, র্যাব আবার বিজিবিকে কি বলেছেন। দিজ আর দ্য ম্যাটেরিয়ালস দে হ্যাভ কালেক্টেড। এই জন্য বিচার করতে গেলে উই নিড প্রপার এভিডেন্সেস। রেটরিক দিয়ে বিচার করা যাবে না। রেটরিক বক্তৃতা হতে পারে, কিন্তু বিচারের কর্মকাণ্ড হতে পারে না। 21শে আগস্টে রেটরিক দিয়ে বিচার করার চেষ্টা করা হয়েছে, এভিডেন্স উপস্থাপন করতে পারেনি, সেই জন্য হাইকোর্ট খালাস করে দিয়েছে। 21শে আগস্ট বোমা হামলার মুফতি হান্নানকে ওই মামলা হওয়ার শেষ মুহূর্ত অন্য মামলায় ফাঁসি দেবার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আশ্চর্য, এটাই বলছিলাম, 400 বছরের ফৌজদারি মামলার ইতিহাসে এই ভারতীয় সাবকন্টিনেন্টে, আপনারা জানেন আমাদের ক্রিমিনাল প্রসিজিওর কোড বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, একসময় মায়ানমার সহ সব জায়গায় অ্যাপ্লিকেবল ছিল। 1898 সালের আইন এবং দণ্ডবিধি 1860 সালের আইন। সেই থেকে আজ পর্যন্ত একটা নজিরও নাই যেখানে দ্বিতীয় কনফেশন দিয়ে একজন মানুষকে সাজা দেওয়া যায়। মুফতি হান্নান একটা কনফেশন দিয়েছেন, কনফেশন দিয়ে তিনি বর্ণনা দিয়েছেন, সরকার পরিবর্তন হয়ে গেল, তাকে আবার রিমান্ডে নেওয়া হলো। কোথায় রাখা হলো জানেন? এটার নাম TFI সেল, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেল। এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেল ছিল মূলত DGFI এর আরেকটা কারাগার। এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে এই ভদ্রলোককে 47 দিন রাখা হয়।
আব্দুল কাহার আকন্দ নামে একজন ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন, তিনি তাকে সেখানে নিয়ে যান। 47 দিনের টাস্ক ফোর্সে থাকার পরে তিনি কোর্টে এসে আরেকটা দরখাস্ত দেন। দরখাস্ত দিয়ে বলেন, আমি অতীতে অনেক স্বীকারোক্তি দিয়েছিলাম, তবে আমার বিবেকে অনেক কিছু এখন নতুন করে জেগে উঠছে, সুতরাং আমি নতুন করে কিছু কথা বলতে চাই। তো কোর্ট বললেন যে হঠাৎ করে বিবেক জেগে উঠলো, এই টিএফআই সেলের ভিতরে 47 দিন থাকার পরে বিবেক জেগে উঠেছে। টিএফআই সেলের পরে 47 দিন থাকার পরে তো বিবেক ধ্বংস হয়ে যাওয়ার কথা, এখন বিবেক জেগে উঠেছে। জেগে উঠে তিনি দরখাস্ত দিয়েছেন। এইবার এসে কাকে কাকে আসামি বলতেছেন? তারেক রহমান সাহেবের সাথে নাকি তার মিটিং হয়েছে, তার নাকি মিটিং হয়েছে মুজাহিদ সাহেবের সঙ্গে। এই বক্তৃতা দিয়ে এখন এসে দেখেন আশ্চর্য, এটা বলার পরে তিনি আবার একদিন কোর্টে আসলেন, বলে আমার বিবেক আবার জেগে উঠেছে। বলে কি করে জেগে উঠলো? বলে আমি এ ব্যাপারে তারেক রহমান, মুজাহিদ সাহেব, পিন্টু সাহেব, আব্দুল সালাম পিন্টু, কায়কোবাদ, ওনাদেরকে জড়িয়ে যে বক্তৃতা দিয়েছিলাম, আমি এটা প্রত্যাহার করতে চাই। তো কোর্ট বলেন, আপনার বিবেক মাঝে মাঝে জেগে উঠে দেখি। তো বলছে হ্যাঁ জেগে উঠেছে আমার বিবেক আবার। তিনি আরেকটা দরখাস্ত দিলেন, দরখাস্ত দিয়ে বললেন অমুকের বিরুদ্ধে তারেক রহমান সাহেব, মুজাহিদ সাহেব, কায়কোবাদ সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেব, এদেরকে জড়িয়ে যে আমি বক্তৃতা দিয়েছি তার সবই মিথ্যা কথা, সঠিক বলি নাই। এখন বলেন এই লোকটাকে আগে ফাঁসি না ঝুলিয়ে কোনো উপায় আছে? এবার আপনারা বিবেচনা করেন। দিস ছায়া সংসদ উইল ডিসাইড, উইল টেক এ পজিশন। এরকম লোক যে একবার দিয়েছে, দেওয়ার পরে বলে যে আমার বিবেক জেগে উঠছে, আবার কয়দিন পরে আবার বিবেক জেগে উঠে, টিএফআই সেলে গেলে বিবেক একরকম হয়ে যায়, আবার বিবেক থেকে এই লোক এখন যদি জীবিত থাকতো, আপনাদের কি মনে হয় নতুন করে বিবেক গজাইতো না? এই জন্য তাকে মেরে ফেলা শ্রেয় না বাঁচিয়ে রাখা শ্রেয়? এই জন্য তাকে ফাঁসি দিয়ে দেওয়া শ্রেয়। আশ্চর্য বিষয়, ওকে ফাঁসি দিয়েছে কোন মামলা জানেন? ওকে ফাঁসি দেওয়া হয়েছে, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ারুল্লাহ চৌধুরী ছিলেন সিলেটে। এই সিলেটে গিয়েছিলেন তিনি শাহজালালের মাজার জিয়ারত করতে। মাজার থেকে বেরিয়ে আসার সময় একটা বোমা বিস্ফোরণ হয়। এ আরেক নজির, এটাও পৃথিবীর ইতিহাসে খুবই বিকল। এক মামলার কনফেশনাল স্টেটমেন্ট আরেক মামলায় ব্যবহার করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা কখনো হয় না। একটা মামলার কনফেশন, স্বীকারোক্তি আরেকটা মামলায় ব্যবহার করা যায় না। ইট ইজ নট অ্যাপ্রুভড বাই দি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স। কিন্তু ব্যবহার করে এই মামলায় উনি কোনো কনফেশন করেননি, অন্য মামলায় কনফেশন করেছেন, তার অংশ হিসেবে এখানে নিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমার মনে হয় তৎকালীন সরকার এগুলো করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় ছিল না। এটাই ছিল তাদের কাছে সবচাইতে বড় জুজুবুরির ভয় দেখানোর তরিকা। আমার এই ডান দিকের প্রাইম মিনিস্টারের উত্থাপিত প্রস্তাব আর তাদের বিরোধিতা, এই যুক্তির খাতিরে মনে হচ্ছে ভেরি শাণিত যুক্তি, কিন্তু আমার কাছে মনে হয় যখনই ঠেকে গিয়েছে তখনই জঙ্গি হাতিয়ার ব্যবহার করার চেষ্টা করেছে, যখনই বিপদে পড়েছে তখনই জঙ্গি হাতিয়ার ব্যবহার করার চেষ্টা করেছে। ইভেন দেখেন বিএনপির মতো রাজনৈতিক দলের মহাসচিবকেও জঙ্গি তকমা থেকে ছাড়েনি। জামাতের মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের আমিরকেও জঙ্গি তৎপরতার অভিযোগে 2.5 বছর পর্যন্ত জেলে রেখেছে। সো দিস আর ভেরি আনপ্রেসিডেন্টেড। ফলে মাই হাম্বল লাস্ট কথা হলো, যা হয়েছে তো হয়েছেই। লেটস বি ইউনাইটেড উইথ ডাইভার্সিটি। উই উইল হ্যাভ, আমাদেরকে করতে হবে বিতর্ক, বা অত্যন্ত শাণিতভাবে। আমাদের মতদ্বৈততা থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু শেষ পর্যন্ত ফেসিজমের বিরুদ্ধে উই হ্যাভ টু বি ইউনাইটেড। আমাদের মধ্যে পারস্পরিক কথাবার্তার মারপ্যাচ থাকবে, উপস্থাপনার খোঁচাখুচি থাকবে, কিন্তু শেষ পর্যন্ত উই নেভার ওয়ান্ট এ কান্ট্রি যেখানে অধিকার থাকে না, হিউম্যান রাইটস থাকে না, এক্সপ্রেশন থাকে না, নিজের মতামত ব্যক্ত করতে পারি না। উই নেভার ওয়ান্ট দিস কান্ট্রি।